প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে বাকশিয়া আইডিয়াল কলেজের পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং সকলে সুন্দর থেকে আজকের ক্লাসে অংশগ্রহণ করছো। তোমরা কে কে ক্লাসে আছো, যেখান থেকে থাকো তাদের হাজিরাটা আগে দিয়ে দাও এবং হাতে কাগজ কলম নিয়ে তোমরা টেবিলে বসে যাও। আমি রবিন স্যার আজকে আমাদের একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস। আমরা আজকে পড়ব দ্রাব্যতা। দেখো সলভনিটি। এখন দ্রাব্যতা পড়তে গেলে আমরা যে জিনিসটা দেখব যে দ্রবণ। এই দ্রবণটা কি? এখন দ্রবণটা দেখো আমরা জানি দ্রব আর দ্রাবক। দ্রব আর দ্রাবক মিলে হয় আমার দ্রবণ। আমরা যেটা কম পরিমাণে থাকে সেটা বলি আমরা দ্রব, আর যেটা বেশি পরিমাণে থাকে তাকে বলি আমরা দ্রাবক। যেটা বেশি থাকে তাকে বলি আমরা দ্রাবক, আর যেটা কম থাকে তাকে বলি আমরা দ্রব। তাহলে দেখো এখন এই যে দ্রবণটা, এই দ্রবণটা বিভিন্ন ধরনের হতে পারে। এই দ্রবণটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন দেখো কঠিন যোগ তরল, মানে দ্রবটা কঠিন ছিল, এটা দ্রব কঠিন ছিল, দ্রাবকটা তরল ছিল। যেমন উদাহরণ দেখো, আমরা যদি তুমি চিনি আর পানি দিয়ে তৈরি করছো কি শরবত। এই যে শরবত একটা দ্রবণ হচ্ছে, তাহলে কঠিন হলো আমার চিনি আর তরল হলো পানি, তাহলে কঠিন তরল একটা দ্রবণ। তারপরে দেখো আমাদের আছে তরল কিন্তু দ্রবণ হতে পারে। তাহলে তরল দ্রবণ যখন হচ্ছে, তাহলে এইটা তো তুমি দেখো দুধ আর পানি, এটা হতে পারে। আবার মনে করো তেল আর পানি, এটা দ্রবণ হতে পারে। আবার দেখো আমাদের আরেকটা হতে পারে যে গ্যাস তরল, এই একটা দ্রবণ আমাদের হতে পারে। গ্যাস তরলের উপরে ভেসে আছে, এরকম একটা অবস্থায় আছে, তাহলে গ্যাস আর তরল মিলে আমাদের দেখা যাচ্ছে একটা তরল হতে পারে, যেটা গ্যাস তরল। তাহলে এইটা তিনটা ভাগ আমরা যেখানে দেখতে পাচ্ছি। আরো একটা জিনিস দেখো, আমাদের একটা আছে সম্পৃক্ত দ্রবণ, আর একটা আছে অসম্পৃক্ত দ্রবণ। এখন একটা এই সম্পৃক্ত দ্রবণটা কি আর অসম্পৃক্ত দ্রবণটা কি? আমরা একটা জিনিস দেখো, যখন একটা দ্রাবকে একটা দ্রব দেয়া হচ্ছে, যখন দ্রব দেয়া হচ্ছে তখন দেখো একটা তো মিশে যাচ্ছে। যেমন আমি দেখো আমার চিনি আর পানি বা লবণ আর পানি যখন একটা পানিতে দিচ্ছি, তখন কোনো কিছুই নিচে অবশিষ্ট থাকছে না, সম্পূর্ণটাই আমার মিশে যাচ্ছে। মনে করো আমি যখন এইটা যদি আমার একটা টেস্ট টিউব হয়, টেস্ট টিউবের ভিতরে আমি লবণ দিলাম বা চিনি দিয়েছি, ঝাঁকানোর পরে দ্রবণটা মিশে গেছে। মিশে স্বাভাবিক অবস্থায় দেখো আমরা এখানে একটা বোতল দেখাতে পাচ্ছি, যে এইখানে একটু খেয়াল করো যে এই যে বোতলটা আমরা দেখছি, মনে করো এই বোতলের এই যে পানিটা আমরা দেখছি, এখন এইটার ভিতরে আমরা কিছুটা যদি চিনি ব্যবহার করি, দেখো এইটা দ্রবণ। এরকম যদি এর ভিতরে কোনো কিছু মিশে না থাকে, দেখা যাচ্ছে আমি লবণ দিলাম, লবণটা মিশে গেছে, চিনি দিয়েছি, চিনিটাও মিশে গেছে। তারপরে আমি মনে করো এটাকে এরকম ঝাঁকাচ্ছি, ঝাঁকানোর পরে দ্রবণটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এর নিচে কোনো কিছু জমা আছে। যদি এরকম কোনো কিছু জমা না থাকে, তাহলে স্বাভাবিক অবস্থায় কিন্তু আমরা সেই দ্রবণটাকে আমরা বলতে পারছি আমাদের সম্পৃক্ত দ্রবণ। এখন দেখো আমি আরো একটা জিনিস তোমাদের দেখাই।
এখানে এখানে দেখো আরেকটা এই যে আরেকটা আছে, আমাদের নেটের বাফারিং হচ্ছে, তার কারণে আমরা দেখতে পাচ্ছি না ঠিক মতো। দেখো এখানে আমি আরেকটা দ্রবণ দেখাচ্ছি, এখানে এটাকে কিন্তু আমরা সম্পৃক্ত বলতে পারছি না, এটাকে আমরা সম্পৃক্ত বলতে পারছি না, কিন্তু দেখো এটা কিন্তু ছিল আমাদের সম্পৃক্ত। এটা এই যে সাদা বোতলের এইটা ছিল আমাদের সম্পৃক্ত, কারণ এটা কোনো কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু দুইটা কালার আমরা বুঝতে পারছি, এইটা কালারটা আর এই কালারটা পার্থক্য, তার মানে আমরা বুঝতে পারছি এর ভিতরে কিছু একটা মিশানো হয়েছে। তাহলে এই যে মিশানোটা হয়েছে দেখো, এটা কিন্তু দেখা যাচ্ছে না, যেহেতু দেখা যাচ্ছে না মানে পরিষ্কার না, দেখো এইটাকে আমরা অসম্পৃক্ত বলছি আর এটাকে বলছি সম্পৃক্ত। তাহলে দেখো সম্পৃক্ত কখন হচ্ছে, আমরা যে কথাটা একটু আগে বললাম যে যখন তোমার দ্রবটা মনে করো লবণ আর দ্রাবকটা পানি, তখন তুমি এই দুটাকে মিশিয়েছো, এই দুটিকে যখন মিশিয়েছো তখন কিন্তু এটা পৃথক করা মানে দেখে বোঝা যাচ্ছে না, দেখে যখন বোঝা যাচ্ছে না স্বাভাবিক অবস্থায় তুমি যে একটা মিশিয়েছো, মানে একটা আর একটার সাথে তাদের নিজের অবস্থাটা পরিবর্তন রেখে ওটা মিশে গেছে, তখন সেটাকে আমরা বলছি কি যে সম্পৃক্ত দ্রবণ। যেমন মনে করো বালি, তুমি পানির ভিতরে বালি দিয়েছো, পানির ভিতরে বালি দিলে পানিটা কিন্তু নিচে জমে যাচ্ছে, বালিটা কখনোই ওই পানির সাথে মিশে যাচ্ছে না। তুমি একটু ঝাঁকাচ্ছ, ঝাঁকানোর পরে রেখে দিচ্ছ, রেখে দেওয়ার পরে দেখো তলে নিচে বালিটা পড়ে গেছে। আমাদের দেখো আরো একটা জিনিস আমরা দেখি, আমাদের পেটে গ্যাস হলে বা হজম হলে অনেক সময় আমরা অ্যান্টাসিড খাই। এখন এই যে অ্যান্টাসিডটা খাই, অ্যান্টাসিড খাওয়ানোর সময় দেখো ঝাঁকিয়ে নিতে হয়। এই যে ঝাঁকাতে হয় কেন, আসলে ওর ভিতরে কিছু উপাদান নিচে জমে যায়, যেটাকে আমরা সাধারণত দেখো সাসপেনশন বলি, নিচে জমে গেছে। এই দ্রবণটাকে কিন্তু আমরা সম্পৃক্ত বলি না। দেখো তাহলে এই যে বালি, আমি বলছি এটা অসম্পৃক্ত কারা, বালি আর পানি, এটা কিন্তু আমার অসম্পৃক্ত। আর এখানে বললাম কি চিনি আর পানি, যেটা কিন্তু আমার সম্পৃক্ত। আবার দেখো এখানে যদি তেল আর পানি দাও, মানে তরল তরল হলো, এই যে তেল আর পানি, এটাও কিন্তু অসম্পৃক্ত। তাহলে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত বললাম। এখন দেখো আর একটা কথা আছে, এখানে অতিপৃক্ত। আমি খেতে পারবো যতটা, তুমি দিয়েছো তার চাইতে বেশি। আমি যতটা খেতে পারবো তুমি তার চাইতে বেশি দিয়েছো। মনে করো আমার একটা পাত্র আছে, এই পাত্রে তোমার সোডিয়াম ক্লোরাইড লবণ আমি ডুবাচ্ছি। তাহলে সোডিয়াম ক্লোরাইড লবণ যখন আমি এর ভিতরে ঢুকাচ্ছি, তখন দেখো এটা মিশে যদি যায় সেটা সম্পৃক্ত। এখন মিশে যাওয়ার পরে কিছু অংশ নিচে জমে গেছে, মিশে যাওয়ার পরেও কিছুটা জমে গেছে। আসলে আমার যতটা দেওয়ার কথা ছিল তার চাইতে বেশি লবণ আমি কিন্তু দিয়ে ফেলেছি। তার কিছু অংশ যখন মিশে গেছে, তাহলে সেটা হচ্ছে আমার সম্পৃক্ত, আর নিচে জমে যাওয়ার জন্য ওটাকে আমরা বলছি অতিপৃক্ত। অর্থাৎ এখন তুমি যদি এখানে তাপ বৃদ্ধি করো তাহলে কিন্তু এটা মিশে যাবে, অথবা তুমি যদি দ্রাবকের পরিমাণটা বাড়াও তাহলে কিন্তু এটা মিশে যাবে। আমি কি বললাম দেখো, যে পানির পরিমাণটা যদি বৃদ্ধি করো তাহলে কিন্তু এটা সম্পৃক্ত হতে পারে। আবার তুমি যদি এখানে তাপ বৃদ্ধি করো, তাপের পরিবর্তন করো, তাহলে কিন্তু এটা মিশে যেতে পারে। তাহলে যেহেতু এটা মিশে যেতে পারে, এই জন্য ওদেরকে অতিপৃক্ত। অর্থাৎ সম্পৃক্ত থাকার পরেও কিছুটা দ্রব্য নিচে থেকে যাচ্ছে, সম্পৃক্ত থাকার পরেও কিছুটা দ্রব্য থেকে যাচ্ছে বলে এটাকে আমরা বলছি অতিপৃক্ত। অতিপৃক্ত, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। অসম্পৃক্তটা মোটেও মেশে না, আর সম্পৃক্তটা মিশে যায়। আর অতিপৃক্ত যা, সেখানে কিছু মিশে যায় আর কিছু নিচে থেকে যায়, বিভিন্ন পরিবর্তনে তারা মিশে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত সম্পর্কে ধারণা দিলাম। এটা আগে দেখো আমরা বলেছি কি দ্রবণ বলেছি যে তরল তরল দ্রবণ, আমার কঠিন তরল দ্রবণ, গ্যাস তরল দ্রবণ। এখন দেখো আমাদের আর একটা জিনিস আছে,
যেটাকে আমরা সমসত্ব বলি, অসমসত্ব বলি। আসলে ওইটা আমরা সাধারণত বলি মিশ্র। আমরা ওই দিকে আর যাচ্ছি না। এখানে সম্পৃক্ত অসম্পৃক্ত নিয়ে আমাদের দ্রাব্যতা আছে। আমাদের পড়ার বিষয়টা হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা দেখো এখানে কি কি জিনিস থাকতে হবে, নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে। নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে আমার 100 গ্রাম বা মিলিলিটারে প্রকাশ করতে পারি। এটা হবে কিন্তু আমার দ্রাবক। আর দেখো এখানে তাহলে নির্দিষ্ট পরিমাণ দ্রব, এইটা আমার সংখ্যাটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম বা মিলিলিটার দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারবে। অর্থাৎ এখানে আমি এটা না লিখে এখানে কিন্তু বলতে পারি সম্পৃক্ত দ্রবণ। দেখো এখানে বলতে পারি সম্পৃক্ত দ্রবণ। তাহলে কি আমার তাপমাত্রাটা ফিক্সড থাকতে হবে, আমার একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় আমার কি হবে, তোমার 100 মিলিলিটার বা 100 গ্রাম দ্রাবক হবে এবং সেই দ্রাবকে যে পরিমাণ দ্রব, যতটুকু পরিমাণ দ্রব আমি সাধারণত তোমার দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারবো, সেটা হচ্ছে দ্রাব্যতা। নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম বা 100 মিলিলিটার দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, সেটা হচ্ছে ওই দ্রব্যের দ্রাব্যতা। আমি আবার দেখো আমি একটু লিখি তাহলে এখানে যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম বা মিলিলিটার দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। দ্রাব্যতাকে আমরা এই এস দ্বারা প্রকাশ করি, দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো এই এস ইকুয়াল টু আমরা লিখি কি এম বাই, এখানে বড় হাতের এম ছোট হাতের এম গুণ আমার এখানে 100। দেখো এখানে এই যে এস ছিল কি আমার দ্রাব্যতা, আর এই যে ছোট হাতের এম ছিল কি আমার দ্রব, আর বড় হাতের এম ছিল আমার দ্রবণ। আর দেখো এই যে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম, এটাকে লিখতে পারি আমরা সেই দ্রাবক। দেখো তাহলে আমি যে কথাগুলো কি বললাম এখানে, কথাগুলো এখানে বললাম দেখো যে আমার এই যে দ্রাব্যতার ক্ষেত্রে এই যে দ্রাব্যতা, এই দ্রাব্যতার জন্য আমার কি কি লাগবে, একটা নির্দিষ্ট তাপমাত্রা লাগবে। তারপরে কি দ্রাবকে আমার লাগবে কত, 100 গ্রাম বা মিলিলিটার। আর তারপরে ওটা হতে হবে আমার অবশ্যই সম্পৃক্ত দ্রবণ। তাহলে এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আমরা দ্রাব্যতার কথা মনে করতে পারবো। আমরা বারবার যে কথাটা মনে করব যে দ্রাব্যতা কি, এই দ্রাব্যতা কি এটা ব্যাখ্যা করতে গেলে আমার একটা নির্দিষ্ট তাপমাত্রা, আমার একটা 100 গ্রাম বা মিলিলিটার দ্রাবক, আর এটা হতে হবে আমার অবশ্যই সম্পৃক্ত দ্রবণ। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা দ্রাব্যতার সংজ্ঞা দিচ্ছি কি এস নিয়ে ব্যবহার করছি। এস হচ্ছে দ্রাব্যতা, এম আছে দ্রব, এম আছে দ্রবণ, এম মাইনাস বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম যেটা আমার দ্রাবক। তাহলে এবার দেখো আমরা সংখ্যাটা পেয়ে গেছি এখানে। এখন আমি যদি একটা উদাহরণ দিই, ধরি দেখো আমার 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সোডিয়াম ক্লোরাইড এর 100 গ্রাম বা এই মিলিলিটার যে দ্রাবক, এই দ্রাবকে দেখো আমার 27 গ্রাম, এই 27 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। এই যে 27 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে কত, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।
তাহলে 35°C তাপমাত্রায় নরমালি আমি যদি বলি যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত 27, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত 27, যদি এই কথাটা বলি তাহলে তুমি বুঝতে পারছো কি যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম বা মিলিলিটার দ্রাবকে এই 27 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ দ্রবীভূত আছে, 27 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ দ্রবীভূত আছে এইটা। তাহলে 35°C তাপমাত্রায় অত। এখন দেখো তুমি যদি এখানে তাপমাত্রা বৃদ্ধি করে মনে করো 45 করো, তাহলে 45 করলে দেখা যাচ্ছে এখানে হয়তো আমার 30 বা 32 এত গ্রাম দ্রবীভূত হবে। তাহলে আমার তখন দেখো 45°C তাপমাত্রায় দ্রাব্যতার কিন্তু পরিবর্তন হলো। তার মানে তাপমাত্রা তখন তুমি বৃদ্ধি করছো, তাপমাত্রা বৃদ্ধি করলে এখানে কিন্তু দ্রাব্যতার পরিবর্তন ঘটছে। অথবা তুমি যে কাজটা করতে পারো, মনে করো 100 মিলিলিটার বা এই যে 100 গ্রাম দ্রাবক, এইটার ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো, তুমি ওখানে যদি 200 দিয়ে বলো, তাহলে 200 দিলে দেখো 54 গ্রাম হয়তো দ্রবীভূত হবে তোমার সম্পৃক্ত দ্রবণ হতে। তাহলে তুমি দ্রাবকের পরিবর্তন করতে পারছো, বা দ্রাবকের পরিবর্তনে দ্রাবক বৃদ্ধি করছো অথবা তাপমাত্রা বৃদ্ধি করছো। এখন তখন কিন্তু তোমার আমাদের ওই সিস্টেম ধরে আমাদের আসে না। এই জন্য দেখো আমি যখনই বলবো মনে করো যে তোমার কপার সালফেটের দ্রাব্যতা 50 গ্রাম, কপার সালফেটের দ্রাব্যতা 50 গ্রাম কততে, তা দেখো এখানে আমার কি যে কপার সালফেটের দ্রাব্যতা 50 গ্রাম তোমার হচ্ছে 45°C তাপমাত্রা এটা। তাহলে তুমি এখানে বলছো কি যে 45°C তাপমাত্রায় 100 গ্রাম বা মিলিলিটার দ্রাবকে আবার কিন্তু 45 গ্রাম 30 গ্রাম কপার সালফেট ওর ভিতরে দ্রবীভূত আছে। তাহলে কপার সালফেটের দ্রাব্যতা কত? তাহলে দ্রাব্যতা কি যে আমার নির্দিষ্ট তাপমাত্রা 100 মিলিলিটার বা 100 গ্রাম, আর সেখানে নির্দিষ্ট পরিমাণ দ্রব, এই যে দ্রবটা দ্রবীভূত হবে সেটাই হচ্ছে তার দ্রাব্যতা। দেখো আমরা যদি এখন একটা অঙ্ক করি, এখানে আমার গ্যাসে মনে করো যে 35°C তাপমাত্রায় একটি লবণের দ্রাব্যতা কত 40, এটা লেখা আছে 35°C তাপমাত্রায় একটি লবণের দ্রাব্যতা কত 40। দেখো এখানে দেওয়া আছে যে 700 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ, 700 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম লবণের প্রয়োজন হবে। দেখো 35°C তাপমাত্রায় একটি লবণের দ্রাব্যতা কত 40, তাহলে 700 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করব। এর এখন দেখো এই অঙ্কটা আমি সূত্রে বসিয়েও করতে পারি, সূত্রে না বসিয়েও করতে পারি। আগে না বসিয়েই দেখি, তোমার এখানে দেখো দ্রাব্যতা S সমান কত 40, তাহলে দেখো আমরা দ্রাব্যতা লিখছি, দ্রাব্যতা 40। এখন দেখো আমরা যদি বলি সম্পৃক্ত দ্রবণ, দেখো সম্পৃক্ত দ্রবণ হবে কত 100 যোগ 40 সমান হচ্ছে কত আমার 140। তাহলে এখানে যদি তুমি দেখো যে 140 যখন তোমার সম্পৃক্ত দ্রবণ, তাহলে আমরা এখানে লিখি দেখো সম্পৃক্ত দ্রবণ 140 হলে, সম্পৃক্ত দ্রবণ 140 হলে দ্রব আমার কিন্তু 40 গ্রাম, এই যে আমার দ্রাব্যতা। তাহলে সম্পৃক্ত দ্রবণ 1 হলে দ্রব, তাহলে দেখো 40 আর নিচে 140। সম্পৃক্ত দ্রবণ দেখো তোমার যদি 700 হয়, তাহলে এই যে 40 গুণ দেখো 700 আর নিচে 140, 0 কাটা গেল 5 14 আমাদের 70, তাহলে দেখো এখানে 200 গ্রাম। তাহলে আমাদের এখানে দ্রব কত লাগবে এই 200 গ্রাম। তাহলে আমরা কিন্তু একটা অঙ্ক করে ফেললাম। এখন দেখো
তুমি যদি এখানে বলো যে এস ইকুয়াল টু কত তোমার 40, দেখো বড় হাতের এম কত তোমার 700, তাহলে এখন দেখো এম মাইনাস এম, অর্থাৎ এখানে কিন্তু তোমার এই যে 700 মাইনাস ছোট হাতের এম, ছোট হাতের এমটাই তোমার বের করতে হবে, এটা দেওয়া আছে। তাহলে এখানে যদি আমি এই 40, দেখো এই 40 সমান আমার আসে কত ছোট হাতের এম, আর নিচে এখানে এই যে 700 বিয়োগ ছোট হাতের এম গুণ এখানে 100 করলে দেখো এখানে আমার এই যে ছোট হাতের এম সমান এই 200 মানটাই চলে আসবে। তাহলে আমরা কি বলছি দেখো, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লবণের দ্রাব্যতা কত, একটি লবণের দ্রাব্যতা আমার 40, তাহলে 700 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম লবণের প্রয়োজন হবে? আমি বের করবো কি করে, বললাম দুইটা নিয়মে। দ্রাব্যতা কত আমার 40, দ্রাব্যতা এস, আর সম্পৃক্ত দ্রবণ 100 যোগ 40 সমান 140, তাহলে সম্পৃক্ত দ্রবণ 140 হলে দ্রব্য কত 40, আর সম্পৃক্ত দ্রবণ 140 হলে দ্রব্য কত 40 ভাগ 140, তাহলে দেখো 700 হলে তখন আমার আসে 200 গ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্রাব্যতা সম্পর্কে ধারণা নিলাম, আমরা দ্রবণ সম্পর্কে ধারণা পেয়েছি, দ্রবণের প্রকারভেদ, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ। এখন দেখো আমরা সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত একটা দ্রবণ দেখেছি, তরল তরল দ্রবণ দেখলাম, কঠিন তরল দ্রবণ দেখলাম, গ্যাস তরল দ্রবণ দেখলাম। আমরা আজকের ক্লাসের এখানেই সমাপ্তি টানছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আগামী ক্লাসে উপস্থিত হও এই কামনা করে আজকের মতো এখানে বিদায়।